9.5 ভিডিও পোস্ট করেছেন অভিষেক। 9.5 মিনিট ধরে কান পেতে শুনেছি। আর 9.5 মিনিট ধরে কান পেতে শুনেও যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরটা না শুনতে পাই, তাহলে কানাঘুষ হতে একটু হবেই, তাই না? আর শুধু কি কানে শোনা, চোখে দেখাও তো বটে। এই তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে সর্বভারতীয় সাধারণ সম্পাদকের শুভেচ্ছাপত্র এটা। হ্যাঁ, সেটা দেখলে সবচেয়ে প্রথমে কি চোখে পড়বে আপনারা বুঝতেই পারছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপস্থিতি আপনাদেরও চোখে ধরা পড়ছে। আর শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে যে হাত জোর করে রয়েছেন এরম তো নয়, লেখা কি রয়েছে? লেখা রয়েছে, রাজ্য তথা দেশবাসীর উন্নয়নের স্বার্থে মা মাটি মানুষ সর্বদা নিয়োজিত। বাকি নামটা নেই, সরকার কথাটা উল্লেখ নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের নামটুকুও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছাপত্রে না থাকাটা সবার চোখে লাগবে না? মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস এই দুটো আলাদা নাকি? মহারাষ্ট্রে যেরকম উদ্ধব ঠাকরের শিবসেনা আর একনাথ শিন্ডের শিবসেনা দুটো আলাদা, অজিত পাওয়ারের এনসিপি আর শরদ পাওয়ারের এনসিপি দুটো আলাদা। উত্তরপ্রদেশেও 2017 নির্বাচনের আগে আর পরে এরকমই তো সংকট তৈরি হয়েছিল, মনে আছে? মুলায়মের সমাজবাদী পার্টি আর অখিলেশের সমাজবাদী পার্টি নিয়ে একটা সংকট তৈরি হয়েছিল, অনেক চড়াই উতরাই, তারপর শেষ পর্যন্ত মুলায়মকে মোলায়েম করে মুছে দিয়ে এখন টিপুই সুলতান, মানে ওই অখিলেশই একমাত্র সমাজবাদী। এবার এত কথা বললে কেউ কেউ রেগে যেতেই পারেন। মহারাষ্ট্র উত্তরপ্রদেশের সব পুরনো গল্প আজকে শোনাচ্ছি বছরের প্রথম দিনে। কেউ বলতেই পারেন এসব শুনিয়ে কি প্রমাণ করার চেষ্টা হচ্ছে, এটা শুভেচ্ছাপত্র, তাতে কি এমন রয়েছে যে এত কথা বলতে হবে? সত্যিই তো, শুভেচ্ছাপত্রে কি এমন রয়েছে বলুন তো? কিন্তু ভারতের রাজনৈতিক ইতিহাস কি বলে জানেন? বড় বড় বিভাজনের শুরুটা ছোট্ট একটা ফাটল থেকেই হয়, এটা ভারতের ট্র্যাডিশন। এই মহারাষ্ট্র, সেখানে শিবসেনায় ফাটল কেন লেগেছিল জানেন? একটা সিনেমার প্রিমিয়ার থেকে। হ্যাঁ, একদম ঠিক, রাজনৈতিক বিভাজনের শুরু সিনেমার প্রিমিয়ারে। একনাথ শিন্ডের রাজনৈতিক গুরু শিবসেনা সংগঠক আনন্দ দিঘে, তাকে নিয়ে একনাথ ধর্মবীর নামে একটা ছবি বানিয়েছে। মহারাষ্ট্রের তৎকালীন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে তাকে ওই ছবির প্রিমিয়ারে ডেকেছিলেন। ন্যাচারালি এগুলোই তো স্বাভাবিক বিষয়, উদ্ধব গেছিলেনও। কিন্তু গোলবাদে তারপরে অর্ধেক সিনেমাটা দেখেই বেরিয়ে যান উদ্ধব। তার বোধহয় মনে হয়েছিল যে আনন্দ দিঘেকে ওই বাল ঠাকরের থেকে ওর বহান করে দেখানো হয়েছে, ফলে তিনি আর পুরো সিনেমাটা দেখার জন্য বসে থাকেন। আর দিকে উদ্ধব সিনেমাটা পুরো না দেখে বেরিয়ে যাওয়ায় একনাথ শিন্ডে আবার খুব অপমানিত বোধ করেন। তার মনে হয়েছিল যে ঠাকরে পদবী তো, ওই জন্য অহংকারে, ওই ঠাকরে হওয়ার অহংকারে তার গুরুকে অপমান করলেন উদ্ধব। শুরু সেই। আর তারপর কি হয়েছে আপনারা সবাই জানেন, আমরাও দেখেছি। এবার ওই ধর্মবীর সিনেমার সিকুয়েল তৈরি হয়েছে, এটা আনন্দ দিঘের ভাবশিষ্য ওই একনাথ শিন্ডেকে নিয়ে। আর উদ্ধব এবার প্রিমিয়ারে ডাক পাননি, কেননা উদ্ধব এখন ওই মহারাষ্ট্রে ক্ষমতা ত্রিসীমা নেয়নি। একনাথ শিন্ডেও অবশ্য মুখ্যমন্ত্রী নেই, উদ্ধবকে সরিয়ে তাকে সিংহাসনে বসিয়েছিল বিজেপি। রাম যেভাবে বিভীষণকে লঙ্কা দিয়ে এসেছিল, অনেকটা সেই রকম স্টাইল আর কি। কিন্তু আলটিমেট গোটা ব্যাপারটা লঙ্কায় থাকেনি, বাংলায় চলে এসছে, মানে ওই স্টাইল আর কি। ব্রিটিশরা যেরকম সিরাজকে সরিয়ে প্রথমে মীর জাফরকে ক্ষমতায় বসায়, তারপর এক সময় নিজেরাই মীর জাফরকে সরিয়ে ক্ষমতাটা দখল করে বেঙ্গল প্রভিন্স তৈরি করে ফেলে। ইতিহাস তো তাই বলে। সেই বাংলা মডেল বা ব্রিটিশ মডেলও বলতে পারেন, সেটা মহারাষ্ট্রে একইভাবে দেখা গেছে। মহারাষ্ট্রেও ভোটের পর একনাথকে যথারীতি সাইড বেঞ্চে বসিয়ে রেখে দেবেন্দ্র ফডনবিসকে মুখ্যমন্ত্রী করেছে বিজেপি। দেখুন, অভিষেকের একটা শুভেচ্ছাপত্র নিয়ে কথা হচ্ছিল, তো ভাবছেন কোথা থেকে কোথা দিয়ে কোথায় পৌঁছে গেলাম। একটা সিনেমাকে কেন্দ্র করে যদি একটা রাজ্যের রাজনীতি বদলে যেতে পারে, তাহলে একটা শুভেচ্ছাপত্র নিয়ে আলোচনা করা যাবে না? বা সেটার থেকে ভবিষ্যতে অনেক কিছু হবে না গ্যারান্টি দিতে পারে। তাই কয়েকটা কথা
এবেলা বলেই ফেলি, বুঝলেন তো, যে কথাগুলো আজ আপনারা জানেন, না বললেই নয়। মুঘল সম্রাটদের একটা স্টাইল ছিল, তারা নিজেদের সুযোগ্য যিনি হতেন তার ছেলেপুলেদের মধ্যে আর কি সব থেকে যে যোগ্য, তাকে সিংহাসনের ধারে কাছে রাখতেন না, কোনো দূর প্রদেশের গভর্নর করে পাঠিয়ে দিতেন। ছেলেরা ওই বাবা মারা যাওয়ার আগে তার মুখ দেখতে পেত না, তার ত্রিসীমানায় থাকতে পারতো না, মানে তাদের থেকে কোনো খাতরা, মানে বিপদের আশঙ্কাও থাকতো না। ওই তুরস্কের অটোমান সম্রাটরাও কিন্তু এটাই করতেন। এটা ওই যারা খুব মানে কি বলবো বড় সড়ো সম্রাটরা না, তাদের তো সারাক্ষণ ওই ভয়টা থাকে কে কখন কাকে সরিয়ে বসে যাবেন। তারা সবসময় নিজেদের একটা সেফ থাকার একটা থিওরি তৈরি করে নিতেন, স্টাইল। সেটা মোগলরাও করেছে, সেটা অটোমানও করেছে তুরস্কে। তো অভিষেক, এটা আবার আপনারা বললে আপনারা বলতে শুরু করবে এটা তো আবার সেই পরিবারতন্ত্রের দিকে যাচ্ছে, এটা তো আবার সেই একটা সাম্রাজ্য বিস্তারের মতো ঘটনা, এর মধ্যে কি সম্পর্ক আছে রাজনৈতিক? ঠিকই, রাজনৈতিক দল একটা। আর অভিষেক তো শুরুর থেকেই দিল্লিতে, ডায়মন্ড হারবারের সাংসদ, তিনি দিল্লিতে তো যাবেনই, সাংসদ বলে কথা। কিন্তু তা বলে খেয়াল করে দেখুন, আর.জি. কর সহ একাধিক ইস্যুতে অভিষেক যখন মুখ খুলেছেন, সেটা কিন্তু অন্যদিকে গেছে, দলের থেকে একটু আলাদা। নবজোয়ার যাত্রা তিনি একা করেছেন, ব্রিগেডের ওই সভার আয়োজন থেকে লোকসভা নির্বাচনের প্রার্থী বাছাই তিনি করেছেন বলে ঘোষণা করেছেন। সেই অভিষেক বাংলাদেশ ইস্যুতে মুখ খুলেছেন, কিন্তু রাজ্যে জঙ্গি অনুপ্রবেশ নিয়ে একদম স্পিকটি নট। আর.জি. কর কাণ্ডে তুলনায় অনেক কঠিন ইস্যু ছিল, কিন্তু অনেক মানে চাপের মুখে ছিল সরকার, দল ব্যাকফুটে ছিল, মানুষ ওইভাবে পথে নেমে পড়েছিলেন, সবাই প্রতিবাদী হয়ে পড়েছিলেন। যে জিনিসটা শাসকের, রাজনৈতিক দলের তো বটেই, যে কোনো শাসকের জন্য বেশ চাপের বিষয়, কিন্তু তাতেও একমাত্র যখন বাকি সব ওই নেতা নেত্রীরা তারা সব চুপচাপ আর কি মুখে সেলোটেপ দিয়েছিলেন, কেউ সাহস করে সামনে আসতে পারছিলেন না, একমাত্র কুণাল ঘোষ বাদ দিয়ে, তখন অভিষেক কিন্তু সাহসী বক্তব্য রেখেছিলেন এবং আগাগোড়া যে বক্তব্য রেখেছেন একদম নিজস্ব স্টাইলে, নিজে যে লাইনে বক্তব্য রাখার সেটাই আঁকড়েছিলেন, বদলাননি নিজের স্টান্স। জঙ্গি অনুপ্রবেশটা কেন্দ্রের ঘাড়ে তৃণমূল ঠেলে দেয় সব ক্ষেত্রে, এটা একটা কমন স্টান্স। কুণাল ঘোষ যেটা রোজ করছেন আর কি। বাংলাদেশের হিন্দু নিপীড়ন নিয়েও তো কুণাল ঘোষ ওই কেন্দ্রকেই কাঠগড়ায় তুলেছেন, কিন্তু অভিষেক এই এত মানে সহজ সরল ইস্যু, দলের স্টান্স পরিষ্কার, অভিষেক স্পিকটি নট, তিনি নয়, তার শুভেচ্ছাপত্র আর ভিডিও কথা বলেছে। আর তিনি কথা বলেছেন সুব্রত বক্সির সঙ্গে। সুব্রত বক্সি তৃণমূলের ওই শৃঙ্খলা রক্ষা কমিটিতে রয়েছেন, কিন্তু সেই কমিটির প্রধানের সঙ্গে দলের সাধারণ সম্পাদকের বৈঠক 2 ঘন্টা, অল্প বিস্তর না, 2 ঘন্টার বৈঠক। এবার বৈঠক তো হতেই পারে, অভ্যন্তরীণ বিষয়, আবার প্রশ্নও উঠতে পারে, হঠাৎ বৈঠক, কেন বৈঠক, হঠাৎ এরকম বৈঠক করার দরকার পড়লো কেন, কি কথা হলো? এতে আবার তৃণমূলের নেতারা স্পিকটি নট, কিন্তু তারপরেও অভিষেকের এই শুভেচ্ছাপত্র বাজারে, আর তারপরেই তো রীতিমতো গুঞ্জন। এ তো শাহজাদা সেলিমের সেই চিঠি যা তিনি বাদশাহ আকবরকে পাঠিয়েছিলেন, আনারকলিকে নিয়ে পালিয়ে গিয়ে সেলিম চিঠি দিয়েছিলেন। এটা যদি বিদ্রোহ হয় তাহলে তা বিদ্রোহ। এবার সেলিমের সেই বিদ্রোহ তো আকবর দমন করেছিলেন, বাপ ছেলের শেষ পর্যন্ত মিলমিশও হয়ে গেছিল, মাঝখান থেকে কিছু অনুগত যোদ্ধা 2 শিবিরেরই তারা মারা গেছিল। রাজনীতিতে এই বিষয়টার খুব সম্ভাবনা থাকে, মাঝখান থেকে কে মারা পড়বেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, বাংলায় কি সত্যিই কোনো মুঘলে আজম মঞ্চস্থ হচ্ছে? এবার বড়দিনে যে চার্চের প্রতিবার প্রেয়ারে যান মাননীয় মুখ্যমন্ত্রী, সেখানে প্রতিবার গত কয়েকটি বার আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সঙ্গী হতে দেখেছি। এবার মাননীয়া তার ভ্রাতুষ্পুত্রকে সঙ্গে নিয়ে যাননি, তার বদলা উনি হয়তো নিলেন, উনিও নিউ ইয়ার্স গ্রিটিং এ মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি বাদ দিয়ে দিয়েছেন।
আমরা ভালোভাবেই এটাকে নিচ্ছি। আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানাবো। নতুন বছরে আপনার এটাই রেজলিউশন হোক যে আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে উৎখাত করবেন। এই দায়িত্ব নিয়ে আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে উৎখাত করুন। সারা বাংলা জুড়ে এই অন্তত প্রকট থেকে প্রকটতর হবে। এ তৃণমূল দল এইভাবেই তাদের যে অপরাধ, তাদের যে পাপ, তাদের যে দুর্নীতি, সেই দুর্নীতির পাপের অতল গহ্বরে তৃণমূল এইভাবে নিমজ্জিত হবে। তাই তাদের মধ্যে মুষল পর্ব শুরু হবেই হবে। তাদের মধ্যে এই অন্তদ্বন্দ্ব আগামী দিনে আরও রক্তাক্ত হবে, আরও নৃশংস হবে, আরও নিষ্ঠুর হবে। হয়তো ওনার বিভিন্ন কর্মসূচি যেগুলো ছিল সেগুলো একটা সংকলন প্রকাশ করেছেন। আমি গতকাল সন্ধ্যায় যেটি দেখেছি, তৃণমূল কংগ্রেস নিশ্চিতভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রতিষ্ঠাতা, তৃণমূল কংগ্রেসের মুখ, আবেগ, সম্পদ মমতা বন্দ্যোপাধ্যায়। আবার অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তিনিও সংগঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে আমার মনে হয় এটা বিষয়টা এই দিক থেকে বিচার করার কোনো জায়গা নেই। মংরসি পাট্টা পিসির শিবিরেও আছে, ভাইপোর শিবিরেও আছে। তারা নিজেদের মধ্যে ভাগাভাগি করে রেখেছে যে ওপরে যেই যার সাথে ঝগড়া করুক না কেন আমাদের কোনো লস নেই। তৃণমূল আছে মানে আমরা আছি, চুরি ডাকাতি করে খেতে পারবো। ফলত তারপরে আর ওদের নিজেদের এই সব আভ্যন্তরীণ কোন্দল এগুলোর খুব মানে থাকে না। জগন্নাথ চট্টোপাধ্যায়ের বক্তব্যটা শুনলে কিরকম মনে হচ্ছে না তিনি বসে বসে মজা দেখছেন আর নারদ করছেন, অথবা তিনি কোথাও গিয়ে আবার সেই যেটা মাঝখানে দেখা শুরু হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে একনাথ শিন্ডেকে খুঁজে পাওয়ার চেষ্টা করছেন। কুণাল ঘোষের বক্তব্য অবশ্য খুব স্পষ্ট এবং পরিষ্কার করে দিচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ভিডিওটা প্রকাশ করেছেন সেখানে সেটা পুরোটাই তিনিময় আর কি। তিনি নিজের কর্মসূচি, নিজের জিনিসপত্র সব ওখানে তুলে ধরেছেন। তার মানে সেটা দলের কিছু না, দলের সাধারণ সম্পাদক শুধু নিজেকে তুলে ধরেছেন, নিজেকে নেতা হিসেবে তুলে ধরেছেন। দেখে তো এরকম মনে হতেই পারে। দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় 2019-এও কিন্তু প্রতিষ্ঠা দিবসের শুভেচ্ছাপত্রে শুধু নিজের ছবি ব্যবহার করেছিলেন। আর তারপরে কি হয়েছিল সবাই জানেন। মানে এই শুভেচ্ছাপত্রে বা শুভেচ্ছাপত্রের মাধ্যমে বিশেষ বার্তা দেওয়াটা এটা কিন্তু অনেকটাই পুরনো অসুখের মতো, নির্দিষ্ট সময় অন্তর চাগার দিয়ে ওঠে। অভিষেকেরও আগে তৃণমূলের প্রতিষ্ঠা নিয়ে কে প্রশ্ন তুলেছিলেন? মুকুল রায়। তিনি 2017 সালের 25শে নভেম্বর আলটিমেটলি বিজেপিতে চলে যান। তখন নিয়মিত বলতেন যে তৃণমূলের প্রথম মেম্বার নাকি তিনি, এমনকি দলও নাকি তার নামেই রেজিস্ট্রি করা হয়েছিল। তারও আগে অজিত পাঁজার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোমালিন্য হয়েছিল তেলকা বিতর্কে। বাজপেয়ী মন্ত্রিসভা থেকে যখন ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থন প্রত্যাহার করে নিয়েছিলেন, অজিত পাঁজা কেন্দ্রীয় মন্ত্রিত্ব কিছুতেই ছাড়তে রাজি ছিলেন না, পরে অবশ্য মিটমাট হয়ে যায়। 2001-এর বিধানসভা নির্বাচনে ব্যর্থতার পর তখনকার মহাসচিব মানে প্রধান পঙ্কজ বন্দ্যোপাধ্যায় রাজনীতি থেকেই নিজেকে গুটিয়ে নেন। তারপর সুব্রত মুখোপাধ্যায়, তার সঙ্গেও তো মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোমালিন্য হয়েছিল, মতপার্থক্য হয়েছিল। 2005 সালে কলকাতা পুরসভার ভোটে সুব্রত শেষ পর্যন্ত আলাদা মঞ্চ করে লড়েছিলেন, আর ভোট ভাগাভাগিতে বামেরা পুরসভা দখল করে নিয়েছিল। 2004-এ অবশ্য আমরা দেখেছিলাম যে এইরকমই তৃণমূল ছেড়ে গিয়ে পরে আবার ফিরে এসেছিলেন আরেক প্রবীণ, সুদীপ বন্দ্যোপাধ্যায়। সোমেন মিত্রকেও 2009 সালে তৃণমূল এনে ভোটে দাঁড় করিয়েছিল, মানে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে নিয়ে এসে ভোটে দাঁড় করিয়েছিলেন, আর তারপর ফের সোমেন মিত্র কংগ্রেসে ফিরে গেছিলেন। মানে এই এতগুলো ফিরিস্তি দেওয়ার একটাই মাত্র কারণ, এটার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নেই। এটার মধ্যে রয়েছে এই 2.5 দশকে বারবার এই ধরনের অভ্যন্তরীণ সমস্যা মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে সামলেছেন তার ফিরিস্তি। এই ধরনের সমস্যা সামলাতে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধহস্ত, এটা পরিষ্কার। ওই মোহাম্মতের ছবিতে একটা সংলাপ রয়েছে না, পরম্পরা প্রতিষ্ঠার অনুশাসন। আর তৃণমূল হলে প্রতিষ্ঠা দিবস থেকেই তো অনুশাসনহীনতার সেটা তৃণমূলের পরম্পরা। ফলে সিজেন্ড মমতা বন্দ্যোপাধ্যায় এই সমস্ত ঝামেলা সামলাতে একদম সিজেন্ড। এবার নামটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেই হয়তো আলোচনাটা একটু বেশি হচ্ছে, নাহলে এতটা হতো না।
আবার খেয়াল করে দেখুন 2020-তে এই অভিষেককে নিয়ে আপত্তিতেই কিন্তু তৃণমূল ছেড়ে গেছিলেন শুভেন্দু অধিকারী। এবার দল ছাড়ার পর শুভেন্দু অধিকারী এখন বিরোধী দল নেতা। প্রাক্তন নেত্রী মানে মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি যথারীতি ওই বিরোধী দল নেতার কর্তব্য অনুযায়ী আক্রমণ করেন একদম নিয়মিতভাবে। আর ঠিক একইভাবে ফিরহাদ হাকিম বিজেপিকে আক্রমণ করেন কারণ রাজনৈতিক প্রতিপক্ষ বলে। শুভেন্দু অধিকারীরও সমালোচনা করেন কারণ তিনি সেই দলের একজন এখন। কিন্তু আজ প্রতিষ্ঠা দিবসে ফিরহাদ হাকিম যেটা বললেন, আজকের দিনগুলোটা অদ্ভুত। সবাই বার্তা দিতে ব্যস্ত ছিলেন জানেন তো, এবং কোনো বার্তা সোজা সাপটা না, সব কিছুর মধ্যে একটা হালকা করে সুইং মেশানো, বুঝতে হবে। এই যেরকম বললাম ওই ফিরহাদ হাকিমের কথাটা, তিনি আজকে প্রতিষ্ঠা দিবসে যেটা বললেন সেটা কাকে উদ্দেশ্য করে বললেন বলুন তো? কিরকম এটা মনে হলো না? মাঝ রাস্তায় এটা কথা ছুড়ে দিয়েছেন। এবার এইভাবে যদি মাঝ রাস্তায় কেউ কথা ছুড়ে দেন তাহলে সেটা ওই কার উদ্দেশ্যে সেটা ভাবতে বসলে শুভেন্দুর থেকে অভিষেক সবার নামই কিন্তু মনের মধ্যে ঘুরপাক খাবে। এবার ফিরহাদ হাকিম কি সেটাই চেয়েছিলেন? তৃণমূল কংগ্রেস মানে শুধু পাওয়ারে এলাম, পাওয়ারে থাকলাম, পুলিশ স্যালুট দিচ্ছে, গাড়ি নিয়ে মন্ত্রীরা ঘুরছে, যারা পদাধিকারী তাদের পেছনেও মানুষ সাহায্যের জন্য ঘুরে বেড়াচ্ছে। একটা তৃণমূল নেতা হাঁটলে তার পেছনে এমনিতেই 100টা মানুষ ঘুরে বেড়াচ্ছে। তৃণমূল কংগ্রেস মানে তা নয়। তৃণমূল কংগ্রেস মানে হাজার হাজার তৃণমূল কংগ্রেস কর্মীর আত্মত্যাগ। খই ছড়ালে কাকের অভাব হয় না, সেরকম টাকা ছড়িয়ে বাংলার বেকার যুবক 100 ছেলেকে নিয়ে রাস্তায় পুলিশের স্যালুট পাওয়ার জন্য। ঠিক বলেছেন, আমি বুঝতে পারছি না এটা কার উদ্দেশ্যে বলেছেন। হ্যাঁ, কোনো এক সময় আপনি আত্মত্যাগ করেছিলেন তৃণমূলের জন্য, ভাইপো করেনি। আপনি কি সেই ভাইপোর উদ্দেশ্যে বলছেন যে পুলিশের স্যালুট পাওয়া, 100 জন লোক নিয়ে চলা? আপনি কি সেই ভাইপোর উদ্দেশ্যে বলছেন? নতুন প্রজন্ম যারা আজকে তৃণমূল করে খাচ্ছে তাদের উদ্দেশ্যে বলছেন? এটা একটু মানুষের কাছে পরিষ্কার করে বললে ভালো। আমরাও তো বহুবার মার খেয়েছি। আমার এটা অ্যাকচুয়ালি 85 সালে পুলিশের মার, যেটাতে আমার সেই সময় 2 মাস ব্যথা ছিল। তারপরে আমার সে ব্যথাটা, তখন ইয়াং ছিলাম, ব্যথাটা সেরে গেছিল। আমার ওয়াইফ শেক দিয়ে ঠিক করে, তারপরে মাসেলগুলো তখন অনেক শক্ত ছিল। এখন বয়স হচ্ছে, মাসেলগুলো লুজ হয়ে যাচ্ছে, তাই পেনগুলো হচ্ছে। এখন আমাকে রোজ ফিজিওথেরাপি করতে হয়। মানে তখন সেই ব্যথাটা লাঠির বাড়ি, সেটা 2 মাসে সেরে গেলেও এখন আবার চাগার দিচ্ছে। মানে কন্টিনিউয়েশন ধরলে সেই আত্মত্যাগ বা সেই কৃচ্ছসাধন বা সেই আঘাত পাওয়া, সেগুলো বহন করে চলেছে। ইয়াং বয়সে বহন করাটা দরকার, এটাই কি বোঝাতে চাইলেন ফিরহাদ হাকিম? এবং তিনি ওই যে বললাম মাঝ রাস্তায় ছুড়ে দিলেন কি এই জন্যে যে বাকিটা যা বলার সেটা বিরোধী দলগুলো সেক্ষেত্রে যেহেতু ধোঁয়াশা আছে, চান্স পেলে তারা বাকিটা বলে দেবে। এবার সেটাই তিনি চেয়েছেন কি না এটা আমরা জানি না, তবে তিনিও কিছু বলেছেন আর বিরোধীরাও বলেছেন। এইসব দেখে শুনে না এই কবির সুমনের বছর 10 আগে লেখা একটা গানের কথা মনে পড়ে যাচ্ছে জানেন তো। আমিও ছিলাম ভুলো না মমতা, আমিও ছিলাম সঙ্গে, আমিও এনেছি পরিবর্তন এই পশ্চিমবঙ্গে। ফিরহাদ হাকিম কি সেই সুরেই বার্তা দিলেন আমিও লাঠি খেয়েছি? আর লাঠির কথাটা যখন উঠলো জানেন তো, লাঠি শুনলে ইদানিং লাঠির কথাও মনে পড়ে যায় না। এটার মধ্যে ওই ভোটের সময়ের কথা বলছি না, এসব বললে আপনারা আবার জয়প্রকাশ মজুমদার ওই রকম কথাগুলো বলছি না, রেজ্জাক মোল্লার কথা বলছি। 2013 সালের 6ই জানুয়ারি ভাঙড়ে সিপিআইএম বিধায়ক তখন রেজ্জাক মোল্লা কোমরে লাথি খেয়েছিলেন। অভিযোগ ছিল কি আরাবুল ইসলাম তৃণমূলের, তিনি মেরেছেন। রেজ্জাকের হাড়ে চির ধরে গেছিল, বাইপাসের দ্বারে বেসরকারি হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। সেই রেজ্জাক তারপর তৃণমূলে এসে মন্ত্রী হয়েছিলেন, মানে তাকেই আপোষ করতে হয়েছিল। কিন্তু রেজ্জাককে মারার অভিযোগ ওঠার পরেও আরাবুলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি দল, কারণ রাজনীতিতে রেজাল্টই শেষ কথা বলে। ভাঙড় যতদিন তৃণমূলের হাতে ছিল, আরাবুল ছিলেন কাজের ছেলে। ভাঙড়ে আইএসএফ জেতার পরেই
আরাবুল অকেজো। সন্ত্রাসের পুরনো ছকে নওশাদ সিদ্দিকীকে তিনি কবজা করতে পারেননি। আর তারপর পঞ্চায়েত নির্বাচনেও আরাবুল না থাকলে হয়তো ওই রক্তপাতগুলো একটু কম হতো। তাই ভাঙড়ের দায়িত্ব এখন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার হাতে। আর আরাবুল তিনি প্রতিষ্ঠা দিবসে আক্রান্ত হলেন, আর শওকত বললেন ও তো দলের কেউ না। এটা আরাবুলের জন্য একটা বড় শিক্ষা। শুধু আরাবুল না, পুরো রাজনীতিতে যারা আছেন বিভিন্ন জায়গায়, তাদের সবার জন্য একটা বড় শিক্ষা। হাতিশালার ওয়ারিতে আরাবুলের গাড়িতে হামলা হয়েছে আজ। অভিযোগ কাদের বিরুদ্ধে? যথারীতি শওকত মোল্লা তার অনুগামীদের বিরুদ্ধে। আর দেখে সেই মনে পড়ে যাচ্ছে পুরনো দিনের কথা। ভাঙড়ে সেই পুরনো ইতিহাসের পুনরাভিনয় হচ্ছে। রেজ্জাক একসময় ছিলেন ভাঙড়ের ত্রাস। রেজ্জাককে মারার পর আরাবুল ইসলাম হলেন ভাঙড়ের ত্রাস। এবার আরাবুলকে সরিয়ে শওকত মোল্লা ভাঙড়ের দায়িত্বে। আক্রান্ত ভাঙচুর তার অনুগামীদের বিরুদ্ধে। আরাবুলের কি মনে পড়ছে তিনি রেজ্জাকের সঙ্গে কি করেছিলেন? এখন বলার কিছু নেই, এখন প্রতিষ্ঠা দিবস যে যা পারে করুন। খুব বড় যে দুঃখ প্রকাশ করতে পারি আরাবুল বাবুর জন্য। উনি ভাঙড়ের পুরনো তৃণমূল নেতা। এই শওকত মোল্লারা বাজারে আসার অনেক আগে উনি শিক্ষিকাকে জগ ছুড়ে মেরেছিলেন। তো সে ভদ্রলোক এখন সাইড হয়ে গেলেন, জেল খাটিয়ে দিল। আর ক্যানিং থেকে এসে এখন অন্য লোক মাতব্বরি করছে ভাঙড়ের তৃণমূলের উপরে। আর আরাবুল কোনো পার্টির কোনো পদে কোনো জায়গাতে নেই, ফলে এখানে আমার গোষ্ঠীটা আসছে কী করে? এখানে 2024-এ তৃণমূল কংগ্রেসের কর্মীরা ঐক্যবদ্ধ লড়াই করেছে, তারাই গোটা ভাঙড় জুড়ে কাজ করছে। যারা 2021 সালে কেউ কেউ দলটাকে বিরোধীদের কাছে সঁপে দিয়েছিল, আজকে তাদের সঙ্গে তৃণমূল কংগ্রেসকে তুলনা করে লাভ নেই। তারা আমার গাড়িটা ভেঙে খবরের শিরোনামে আসতে চাইছে শওকত মোল্লা। তাই আমি বলি যে ক্যানিংকে শেষ করে ভাঙড়ে তৃণমূল কংগ্রেসটা শেষ করার জন্যে যথেষ্টভাবে শওকত মোল্লা কাজ চালিয়ে যাচ্ছে। হুই শওকত মোল্লা হয়, শওকত মোল্লার কী আছে, অবজারভারের কী আছে? আমি কনভেনার আছি এখনও পার্টির, আমি পঞ্চায়েত সমিতির সভাপতি আছি। কে শওকত মোল্লা? আমি বলবো না যে তৃণমূল কংগ্রেস যারা করছে তারা গঙ্গা জলে চান করে এসছে। মাথা গরম মানুষ আছে, তাদেরও বোঝাতে হবে। অসৎ মানুষ আছে, তাদের থেকেও সতর্ক থাকতে হবে। নেতৃত্ব সেদিন সন্দেশখালিতে বললেন যে বাজে লোকেদের ডাকলে যাবেন না। সুতরাং তার এগুলো হচ্ছে ইঙ্গিত। না, এই যে ভূতের মুখে রাম নাম, এটা শুনে অবাক হচ্ছে। এর দুটো কারণ, এক হচ্ছে 31st নাইটের হ্যাংওভার, আর নয়তো ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন আজকের দিনে দাঁড়িয়ে যে তোদের চৈতন্য হোক। তা জানি না এদের চৈতন্য হলো কিনা তৃণমূলে। কোথাও বিচ্ছিন্ন কারোর সঙ্গে কোনো মতপার্থক্য থাকলে সেটা নেতৃত্ব দেখে নেবেন, এগুলো কোনো বড় ব্যাপার না। ভাগ্যি সেই বিচ্ছিন্ন বলে শব্দটা বাংলা বাগধারায় ছিল, জানেন তো। যদি এটা না থাকতো রাজনৈতিক নেতারা কি করতেন বলুন তো? একটু বেয়ারা কিছু দেখলেই, একটু অস্বস্তিকর কিছু দেখলেই সেটা বিচ্ছিন্ন ঘটনা হয়ে যায়। তখন সেটাকে আর কেউ পাত্তা দিতে চান না। কিন্তু ফিরহাদ হাকিম কি বললেন? তৃণমূল করে মানেই সকলে গঙ্গা জলে ধোয়া নন। এবার বিজেপি তারা সোশ্যাল মিডিয়ায় এই বক্তব্যকে কিভাবে ব্যবহার করে সেটা একটু দেখা যাক। তার অনেক বক্তব্যই কিন্তু বিজেপির মুখে বারবার হাসি ফুটিয়েছে। আপনারা দেখেছেন শওকত মোল্লার বক্তব্য পরিষ্কার, 2021-এ আরাবুল ভাঙড়ে দলকে জেতাতে পারেননি, সুতরাং তিনি রিডান্ডেন্ট, বোঝা বা বাতিল। 2024-এ 86,000 লিড দিয়েছেন শওকত, তাই আরাবুল এখন তৃণমূলের কেউ নন। এইটাই রাজনীতিতে আলটিমেটলি দাঁড়ায়, দেখতে পাচ্ছেন। এবার তখন ওই কে যে বাজে ছেলে হয়ে যান, খারাপ লোক, দুষ্টু লোক হয়ে যান, কার ডাকে যে কে সাড়া দেবেন না সেটা বলা খুব মুশকিল হয়ে যায়। সুতরাং সাধু সাবধান, বা দুষ্টু লোক সাবধান, রাজনীতির দুষ্টু লোক সাবধান। কখন কে যে দুষ্টু হয়ে যাবেন সেটা কিন্তু কেউ বুঝতে পারবেন না। যখন বুঝবেন তখন দেখবেন গাড়ির কাঁচ টাচ ভাঙে গেছে আর ক্ষমতা অন্য কারোর হাতে চলে গেছে। বীরভূম তাকিয়ে দেখুন, সেখানে তো উইন উইন সিচুয়েশান। আগের ক্যাপ্টেন অনুব্রত মণ্ডল জেতাতেন, তিনি জেলে গেছেন, তারপর সেই ফাঁকে কাজল শেখ দায়িত্ব নিয়েছেন, ক্যাপ্টেন্সি করেছেন, তিনিও জিতিয়েছেন এবং বিনা রক্তপাতে। সুতরাং নেট রান রেটে বা এফেক্টিভনেসে কাজল এগিয়ে।
অনুব্রত ফেরার পর জেলার নেতাকে, সেটা কিন্তু দল এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি। একটা মিলিজুলি সরকার, মানে ওই আর কি মিলিজুলি ব্যবস্থা চলছে। কিন্তু কাজলের অনুগামীরা কাজলের মাথাতেই শিরোপা পরিয়ে দিয়েছেন। আজ নানুরের ধূপসারায় তৃণমূল কংগ্রেসের কর্মীরা কাজলকে 750 গ্রামের রূপোর মুকুট পরিয়েছেন। 2021-এ এই মুকুটটা আবার উঠেছিল অনুব্রত মণ্ডলের মাথায়। দারুণ না? মুকুট কখন যে মাথা বদলে নেয় বুঝতে পারবেন না। ওই সব ইঙ্গিত, কিন্তু কাঁচ ভাঙা ইঙ্গিত, মুকুটের মাথা বদল ইঙ্গিত, এগুলো সব রাজনীতির ওই একটা ওই হেঁয়ালি থাকে না সূত্র, সেই হেঁয়ালি সূত্রের মতো। যে যত ভালোভাবে এই সূত্রগুলো পড়তে পারবেন তত তার একটা দীর্ঘস্থায়ী ইমেজ থাকবে। বুঝতে না পারলেই ওই কোথাও গিয়ে সূত্র মেলাতে না পারলেই শেষ, হঠাৎ দেখবেন পেছনে কিচ্ছু নেই, পাশেও কেউ নেই। আসল কি জানেন, এই সব কিছুর থেকে একটা জিনিস খুব পরিষ্কার, যেটা ছোটোবেলায় শুনেছিলাম, অনেকেই শুনেছিলেন, আপনারাও শুনেছিলেন, ওই লোহা গরম থাকতে থাকতেই হাতুড়ির ঘা মারাটা বুদ্ধিমানের কাজ। যখন লোহা গরম থাকে তখনই ঘামারের এক ঘামারের। এটা ছোটোবেলার থেকে শিখেছি আমরা, যেরকম শিখেছি আপনারা শিখেছেন, সেরকম শুভেন্দু অধিকারীও যে শেখেননি এটা ভাবার তো কোনো কারণ নেই, তিনিও শিখেছেন। এবং সেই জন্য বোধহয় তিনি সেটাই করলেন, সেই পুরনো শিক্ষা কাজে লাগালেন। এই যে গত কয়েকদিন ধরে বলছিলাম না, এই বাংলাদেশের কল্যাণে গত কিছুদিন ধরে এত হিন্দু মুসলমান করছি, পুরো সাংবাদিক জীবনে সেটা করিনি। পরিস্থিতিটাই এরকম হয়ে গেছে, খবরের স্বার্থেই আপনাদের এগুলো বলতে হচ্ছে বা জানাতে হচ্ছে। কিন্তু এটা তো ঘটনা, একটা জিনিস বারবার সবাই মিলে বলতে থাকলে একটা পরিমণ্ডল, একটা প্রেক্ষিত তৈরি হয়ে যায়। রাজনৈতিক নেতারা এইসব সুযোগগুলোর অপেক্ষায় থাকে। শুভেন্দু অধিকারী হয়তো এই অপেক্ষাতেই ছিলেন, আগের থেকেই তিনি আগুনটা গরম করছিলেন। তারপরে হয়তো যখন দেখলেন যে বেশ গনগনে লাল হয়ে গেছে লোহাটা, দিলেন হাতুড়ি চালিয়ে। বিন্দুমাত্র দেরি করেননি, কালক্ষেপ করেননি। হাতুড়ি চালানোর জায়গাটাও মোক্ষম বেছেছেন সন্দেশখালী, যে সন্দেশখালীতে শাহজাহানের বাহিনীর বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ তুলেছিলেন রেখাপাত্ররা, সেই সন্দেশখালী। বসিরহাট লোকসভার মধ্যে একমাত্র বিধানসভা যেখানে 2024-এর ভোটে তৃণমূল লিড পায়নি, ওখানে বিজেপি এগিয়েছিল। অর্থাৎ টার্গেট অডিয়েন্স সেট, মানে যে টার্গেট ভোটার আর কি, তারা একদম সামনে বসে এই অবস্থাতে তাদের সামনে গরম লোহায় হাতুড়ি বসিয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী। একটিবার বিজেপি, বেশি না অনেক দূর চলে গেছে বিজেপি, 39% ভোট, এত লুট মার চুরির পরে আর মাত্র 5% হিন্দুর ভোট চাই, 5% হিন্দু। ক্যালেন্ডারের পাতা উল্টে ফেলেছেন মানে ডিসেম্বর মাসটাকে ভুলে যাবেন তা তো হয় না। একটু মনে করার চেষ্টা করুন, গত এক মাসে এরা যে কী হয়েছে। ধরুন সেই আরজি কর আন্দোলনটা, এটা একটা অভূতপূর্ব ঘটনা ছিল। মানুষজন, এক আপনার আমার ঘরের মেয়ে, এক চিকিৎসকের ধর্ষণ আর খুনের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন, সুবিচারের দাবি তুলেছিলেন, স্বতঃস্ফূর্তভাবে নেমেছিলেন, কেউ কখনো দেখেননি ওরকম। সেই আন্দোলনটাও তো মনে হচ্ছে তামাদি হয়ে গেছে। ওই চিকিৎসক তিলোত্তমার কথা প্রায় সকলে ভুলে গেছে। সবথেকে বড় কথা, তিলোত্তমার খুন আর ধর্ষণের তদন্তে সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরি রিপোর্টে যতই চাঞ্চল্যকর তথ্য থাক, যতই ফরেন্সিক বিশেষজ্ঞরা বলুন যে তিলোত্তমার শরীরে ধস্তাধস্তির যে চিহ্ন, তার সঙ্গে যেটাকে ক্রাইম সিন বলে প্রথমে পুলিশ, পরে সিবিআই দাবি করেছে, আরজি কর হাসপাতালের সেই এমার্জেন্সি বিল্ডিংয়ের 4 তলার ঘরের মেঝের কোনো মিলই নেই, মিলছে না। সব কোথাও ওই সেমিনার হলের মেঝের কার্পেটে ধস্তাধস্তির কোনো চিহ্ন নেই, কারোর চোখে পড়েনি। সব কিরকম পরিপাটি করে পরপর পাশে গোছানো ছিল। বা তিলোত্তমার শরীর থেকে পাওয়া দেহরস বিশ্লেষণ করে যতই সিএফএস দাবি করুক, ওই তিলোত্তমা আর সঞ্জয় রায় ছাড়াও আরও কয়েকজন পুরুষ আর মহিলার ডিএনএ পাওয়া গেছে। কেউ মাথাই ঘামাচ্ছেন না, মোটামুটি সবাই ধরে নিচ্ছেন ও আর কিছু হওয়ার নেই, শেষ। এই অভ্যেসটা তো, মানে এই প্রতিবাদটা যেরকম পাও না,
তেমনি অভ্যেসটাও পাও না। সব গা সওয়া হয়ে গেলে দেখবেন ওই শরীরের নাম মহাশয়, আমার ধারণা আমাদের মনের নামও মহাশয়, যা শোয়াবেন তাই শয়, আস্তে আস্তে সয়ে যাচ্ছে। আর এরকম হলে খুব একটা গায়েটায় লাগবে না। সবার মনে হয়েছে এই সমস্ত হতেই পারে, ও হলে কিছু করার নেই, কিচ্ছু হবে না। কিন্তু এই সমস্ত কিছু ছাপিয়ে গত এক মাসে কোন কথাটা সব থেকে বেশি হয়েছে? বাংলাদেশের এই সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে, আর তাকে কেন্দ্র করে এপারের পরিস্থিতি নিয়ে। শুভেন্দু অধিকারী যেরকম সাধু সন্তদের নিয়ে কলকাতায় মিছিল করেছেন, পেট্রাপোল সীমান্তে গিয়ে বাংলাদেশ বিরোধী স্লোগান দিয়ে এসেছেন, তেমনি এই এক মাসে মমতা বন্দ্যোপাধ্যায় তো ওপার বাংলার পরিস্থিতি নিয়ে সবাইকে চমকে দেওয়ার মতো মন্তব্য করেছেন। মুখ্যমন্ত্রী বাংলাদেশের হিন্দুদের আমাদের লোক বলেছেন, তেমনি ওপারের পরিস্থিতিকে কাজে লাগিয়ে এপারের হিন্দুদের বার্তা দিতে ওই দীঘায় নির্মীয়মান ওই জগন্নাথ মন্দিরের কাজ তদারকি করতে গেছেন। সঙ্গে কাকে নিয়ে গেছেন না? ইসকনের মুখপাত্র রাধারমন দাসকে। কেন ইসকন? কারণ ইসকনের প্রাক্তন সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস বাংলাদেশের জেলেবন্দি এবং তাকে কেন্দ্র করেই ওখানে হাওয়া গরম হয়েছে। কাল চিন্ময় কৃষ্ণের জামিনের শুনানি আছে, কিন্তু কী হবে কেউ জানে না, কারণ যিনি চিন্ময় কৃষ্ণের আইনজীবী সেই রবীন্দ্র ঘোষ তো কলকাতায় এসে SSKM হাসপাতালে ভর্তি। যে রবীন্দ্র ঘোষ গতকাল অসুস্থ হয়ে পড়ার আগে তার সাথে বৈঠক করেছিলেন কুণাল ঘোষ। তৃণমূলের রাজ্য সম্পাদক রবীন্দ্রনাথ ঘোষের সঙ্গে যে বৈঠকটা করতে গেছিলেন সেটাও তো মুখ্যমন্ত্রীর দূত হিসেবেই, অর্থাৎ যে 30% সংখ্যালঘু ভোটকে তৃণমূলের সম্পত্তি বলে সবাই মনে করেন, সেই 30% সংখ্যালঘু ভোটারকে কোনো বার্তা না দিয়ে বা ওই টেকেন ফর গ্রান্টেড করে নিয়ে এরা একদম নিজেদের বাঁধা লোক, এটা ভেবেই গত এক মাসে তৃণমূল নেত্রী আর তার দল কী নিয়ে ব্যস্ত থেকেছে? ওই বাকি 70%কে কাছে টানতে। এই 70% ভোটের মধ্যে থেকেই তো আরও 5% ভোট কাটতে চাইছেন শুভেন্দু অধিকারী, জাস্ট 5% টেনে আনতে চাইছেন। এবং এক্ষেত্রে কিন্তু কোনো রকম ড্রাগ ঢাক গুড়গুড় নেই বিরোধী দল নেতা, পরিষ্কার বলে দিয়েছেন যে সংখ্যালঘু ভোট বিজেপির দরকার নেই, যারা ভোট দিচ্ছেন না তাদের দরকার নেই। সোজা বাংলা হচ্ছে এটা। কোনো রকম অসুয়া নেই, তাদের বিরুদ্ধে কোনো কথা বলা নেই, পরিষ্কার করে দিয়েছেন। হিন্দু ভোটের মধ্যে আরও 5% তিনি চান, যদি পেয়ে যান তাহলেই কেল্লা ফতে হয়ে যান। মুসলিম ভোট বাদ দিয়ে আমরা ভোটে জিতি। আমি জিতেছি নন্দীগ্রামে, আমার ভাইকে জিতিয়েছি কাঁথি লোকসভায়, অভিজিৎ গাঙ্গুলিকে জিতিয়েছি তমলুক লোকসভায়, নন্দীগ্রামে 2000-এর লিডকে 8000 করেছি। বহু বুথে গ্রামে হিন্দু ভোট দিতে দেয়নি, তারপরেও সন্দেশখালীতে রেখা পাত্রকে আপনারা 7000 ভোটে জিতিয়েছেন। সন্দেশখালী যে পথ দেখিয়েছে, আগামী দিনে পশ্চিমবঙ্গ সেই পথে হাঁটবে। এই যে নিরাপদ বাবু টাবু মাঝে মাঝে লাল ঝান্ডা নিয়ে ঘুরেন না, এরা একটাও মুসলমান ভোট কাটতে পারে না, সব হিন্দুদের ভোটগুলো কাটে তৃণমূলকে সুবিধা করার জন্য। তাই বামপন্থীদের বলবো ভোট নষ্ট করবেন না। তৃণমূলকে আক্রমণ, একই সঙ্গে বামপন্থীদেরও আক্রমণ। লক্ষ্য দুটো, এক, এদের কাছ থেকে কিছু ওই 5% ভোট টেনে আনা, আর দুই, ওই কেউ যেন ভোটটা, হিন্দু ভোটটা না কেটে নেয়। মানে সেই দিক থেকে দেখতে গেলে দেখুন, তৃণমূলের থেকেও তার কাছে গায়ে লাগার বিষয় হচ্ছে এই বামেদের ভোট কাটাটা, এটা বুঝতে পারছি। কিন্তু স্ট্র্যাটেজি খুব পরিষ্কার। মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও অঙ্ক কষছেন, শুভেন্দু অধিকারী তিনিও অঙ্ক কষছেন। ইনফ্যাক্ট মমতা বন্দ্যোপাধ্যায় তো প্রথম থেকেই টের পেয়ে গেছিলেন যে এইবার কোন অঙ্কে এগোতে চাইবে বিজেপি, কারণ লোকসভা ভোটের ফলাফলটা সেটা তো তার কাছে পরিষ্কার। সেই অনুযায়ী দুটো দলের যতই 29 আর 12 হোক, কিন্তু দু দলের ভোটের পার্থক্য কত? মাত্র 7%। এবার খানিকটা ইধার উধার হয়ে গেলেই তো পুরো বিষয়টা বদলে যেতে পারে, তাই না? শুভেন্দু অধিকারীও তো সেই অঙ্কই কষেছেন, যা ছিল না সেটা না পাওয়াই থাক, এটাই পরিষ্কার করে দিয়েছেন তিনি। শুভেন্দু অধিকারী পরিষ্কার বলেছেন যে ভোটটা তাদের সঙ্গে কোনোদিনও ছিল না, অর্থাৎ সংখ্যালঘু ভোট, সেই ভোটটার বা সেই ভোটকে বাদ দিয়েই তৃণমূলকে হারানো সম্ভব।
এবার শুধু মুখে বলেননি, কিন্তু সঙ্গে সঙ্গে উদাহরণ দিয়ে অঙ্ক কষে দেখিয়ে দিয়েছেন, যাতে যারা শুনছেন তাদের কাছে পুরো বিষয়টা সম্পূর্ণ বিশ্বাসযোগ্য হয়। কারণ এই ধারণাটা তো কিন্তু এই বাংলার মানুষের মধ্যে আর এই বিরোধী দলগুলোর মধ্যেও একদম গেড়ে বসে আছে। এই 30% সংখ্যালঘু ভোটটা যেভাবে তৃণমূল ভোট ব্যাংক বানিয়ে নিয়েছে, মোটামুটি ওই সংখ্যাগরিষ্ঠ সিট বিধানসভায় সেগুলো জিতেই তারা মাঠে নামে। শুভেন্দু অধিকারী তারই তো উল্টো কথা বললেন, বা সেই বিশ্বাসটা ভাঙতে চাই। শুভেন্দু অধিকারী বলেছেন মুসলিম ভোট ছাড়াই তিনি নন্দীগ্রামে জিতেছেন, তার ভাই দিব্যেন্দু অধিকারীকে কাঁথি লোকসভায় জিতিয়েছেন, আর অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে তমলুক লোকসভায় জিতিয়েছেন। খেয়াল করে দেখুন যে 3টে কেন্দ্রের কথা বিরোধী দল নেতা বলেছেন, সেই একটা বিধানসভা আর 2টো লোকসভা, 3টে কেন্দ্রই তো পূর্ব মেদিনীপুরের। ফলে কেউ যাতে না ভাবেন যে শুভেন্দু অধিকারীর জেলা বলে তার ম্যাজিকেই কাজ হয়ে গেছে, মুসলিম ভোট না পেলেও বিজেপি জিতেছে, এই চিন্তাভাবনাটা যাতে কারোর মাথায় গেঁথে না যায়। কারণ সেটা গেঁথে গেলে আবার অন্য জায়গার মানুষজন, বিজেপির কর্মীরা তারা হতোদ্যম হয়ে পড়তে পারেন। সেই জন্যই শুভেন্দু অধিকারী এই সন্দেশখালির উদাহরণও টেনেছেন। বলেছেন যা নন্দীগ্রাম বিধানসভা বা কাঁথি তমলুক লোকসভায় হয়েছে, তা সন্দেশখালি বিধানসভাতেও করে দেখিয়েছেন রেখা পাত্র। কোন সন্দেশখালি? যে সন্দেশখালিতে সংখ্যালঘু ভোট যথেষ্ট, যেখানে রোহিঙ্গা আর বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিয়ে এসে বসানোর অভিযোগ লাগাতারভাবে বিজেপি তোলে তৃণমূলের বিরুদ্ধে। শুভেন্দু অধিকারী তো বহুবার বলেছেন শেখ শাহজাহান নিজেই বাংলাদেশি অনুপ্রবেশকারী। এবার সেটা প্রমাণ হোক না হোক সেটা পরের কথা, কিন্তু ইঙ্গিত তো স্পষ্ট। সেই সন্দেশখালিতে যদি সংখ্যাগুরু ভোটের ওপর নির্ভর করে বিজেপি এগিয়ে থাকতে পারে, তাহলে সারা রাজ্যে অন্যান্য আসনে কেন পারবে না? সোজা সবটা এই কথাটাই তো বিরোধী দল নেতা বলতে চেয়েছেন, নির্দিষ্ট করে দিয়েছেন। ভোটটা মানে সংখ্যাগুরুদের মধ্যে থেকে ভোটটা আর 5% বাড়াতে হবে, একবার বাড়াতে পারলেই হয়ে গেল। নর্মাল কোর্সে দেখুন এই যে অঙ্কটা, এটা তো পরিষ্কার, ওই 7%-র মধ্যে 5% ইধার উধার হয়ে যাওয়া, মানে যে 7%-র ফারাক আছে লোকসভার ভিত্তিতে বিজেপি আর তৃণমূলের মধ্যে, তার মধ্যে 5% ইধার উধার হয়ে যাওয়ার মানে একটা বিরাট ইধার উধার হয়ে যাওয়া, পুরো অঙ্ক বদলে যাওয়া। বিজেপি সম্পূর্ণভাবে তৃণমূলের থেকে শুধু এগিয়ে যাবে না, ব্যবধানটাও ভালো রকম বেড়ে যাবে। এবার এই জায়গাটায় শুভেন্দুর হিসেব একদম পরিষ্কার। এবার সিট ছিল 77টা বিধানসভায়, পরে না হয় কেটে কুটে চলে টলে গিয়ে 70-এর কাছাকাছি পৌঁছে গেছে। কিন্তু শুভেন্দু খুব ভালো জানেন 5 তিনি বলেছেন, তার 0.5% যদি আসে, মানে ওই 2.5% ভোট যদি ইধার উধার হয়ে যায়, মানে 2.5% হিন্দু ভোট তার ভোট বাক্সে এসে যদি জমা হয়, তাহলে কিন্তু আরামসে আরও 60-70টা সিট ইধার উধার হয়ে যেতে পারে। তাহলেই তো তাদের ম্যাজিক ফিগারের কাছাকাছি তারা পৌঁছে যেতে পারবেন। এরকম একটা অঙ্ক তিনি কষে ফেলেছেন। তাই তার এই চিন্তাভাবনা, বক্তব্য, এটা কিন্তু একটা নির্দিষ্ট থিওরি ভিত্তিক। অঙ্ক আছে এবং ম্যানেজমেন্টও আছে। খেয়াল করে দেখবেন, যেটা আপনাদের সঙ্গে আমি বহুবার শেয়ার করেছি, সেই ম্যানেজমেন্ট থিওরি। একটা অর্গানাইজেশনে যদি একটা ভোঁতা কর্মী, মানে একটু দুর্বল কর্মী আর একজন ধারালো কর্মী থাকেন, তাহলে অর্গানাইজেশনের অর্থাৎ কোম্পানির সামগ্রিক উন্নতির জন্য ওই ভোঁতা কর্মীকে ধারালো করার চেয়ে ম্যানেজমেন্ট মনে করে ধারালো কর্মীর ধারটা আরও বাড়িয়ে দেওয়াটা সুবিধাজনক, আরও বেশি লাভজনক। শুভেন্দুও তো সেটাই করছেন। এর আগে চেষ্টা করেছিলেন অবশ্য ওই থিওরির উল্টো দিকে গিয়ে, ওই ভোটগুলোতে মুসলিম প্রধান অঞ্চলে গিয়ে সেখানে তিনি তাদের কাছে আবেদন করেছিলেন যে একবার অন্তত আমাদের ভোটটা দিয়ে দেখুন। তার আবেদনে যে লাভ হয়নি সেটা তিনি স্পষ্ট বুঝেছেন, তাই এই রাস্তায় আর মারাচ্ছেনই না। সরাসরি তাদের নির্দিষ্ট যেটা ভোট ব্যাংক, যেটা তিনি জানেন যেখানে তাদের সম্ভাবনা রয়েছে, সেটাকেই ধারালো করার দিকে, অর্থাৎ হিন্দুদের দিকেই সরাসরি বার্তাটা ছুঁয়ে দিয়েছে। 100 জন সনাতনীর মধ্যে 5 জন যদি আমাদের ভোট দেয়, হিন্দু বাঙালি যদি আমাদের ভোট দেয়, বাংলাদেশের পরিস্থিতি দেখে তারা যদি নিজেদের মধ্যে নিজেদের ভবিষ্যৎ দেখতে পান, তাহলে এই ভোট আমরা পাবো এবং 26 সালে আমরা তৃণমূল কংগ্রেসকে হারাবো। এগুলো তো সব মানে উন্নয়নে যারা নেই তারা শুধু ওই জাতি ধর্মে ভোট করেন, তাদের এই অঙ্ক করতে হয়, আমাদের সেই অঙ্ক করতে হয় না। 5% ভোট ওদের দিকে না গিয়ে 5% ভোট ওদের বিপক্ষেও যেতে পারে, 5-এর জায়গায় 50-ও যেতে পারে।
এটা ভাবার তো কোনো কারণ না, কারণ মোদি 400 আসন জিতছিল, জিততে তো পারেনি। শুধু হিন্দু বাঙালি, উদ্বাস্তু বাঙালি, সনাতনী সমাজ, রাঢ় হোক, বারেন্দ্র হোক, মুচি হোক, মেথর হোক, হিন্দু হোক, কায়স্থ হোক, সবাইকে বলছি যে নিরাপদে বাঁচতে আসতে হবে একসাথে, নাহলে পশ্চিমবঙ্গ পশ্চিম বাংলাদেশে পরিণত হবে। যখন কোনো ব্যাটসম্যান অসম্ভব মারকুটে ব্যাট করছে, তার উল্টো দিকে বল করতে গেলে দিশাহারা হলে বোলার ওয়াইড বল করে ফেলে। তো মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসকে নিয়ে আক্রমণ করতে গিয়ে শুভেন্দু অধিকারী ওরকম ওয়াইড বল করে ফেলছে। এইসব কথাবার্তার কোনো মাথামুন্ডু নেই। উচ্চাকাঙ্ক্ষা থাকা ভালো, কিন্তু সেই উচ্চাকাঙ্ক্ষা বাস্তবায়িত করার জন্যে যে সংগঠন, যে বিশ্বাসযোগ্যতা, সেটা বিজেপির নেই। দেখুন, কুণাল ঘোষ বলছেন বটে যে শুভেন্দু অধিকারীর কথার মাথামুন্ডু নেই, কিন্তু তিনিও জানেন হিসেব না করে কথাগুলো বিরোধী দলনেতা বলেননি। বিশেষ করে এই বাংলাদেশে এই সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতনের পরিপ্রেক্ষিতে এখানে যে একটা হিন্দু আবেগের সৃষ্টি হয়েছে, সেটা শুভেন্দু অধিকারী যেমন জানেন, তেমনি কুণাল ঘোষেরাও জানেন। একেবারে খুল্লা আবেগ। সেই আবেগকে নিজেদের দিকে টানতে বিজেপি নেতাদের মধ্যেই শুভেন্দু অধিকারী সবার আগে ঝাঁপিয়েছিলেন। তিনিই সবার আগে অঙ্কটা পড়ে নিয়েছিলেন। সেই তিনি বছরের গোড়ায় বিধানসভার সুরটা বেঁধে দিলেন। পরিষ্কার ভোটের সুর বাঁধা হয়ে গেছে, এবার নেমে পড়ো। কী অ্যাঙ্গেলে নামবে, কোথায় গিয়ে নামবে, সেটাও বুঝিয়ে দিয়েছেন। এবং এই যে 5% যেটা অধীর চৌধুরী বললেন যে তাদের বিরুদ্ধেও চলে যেতে পারে, শুভেন্দু কিন্তু হিসেব করেছেন যে ভোটে তাদের গতবারের থেকে এতগুলো আসন কমে গেছে, সেই খারাপ সময়ের ভোটেও যখন এই ভোটটা তাদের সঙ্গে রয়েছে, এই শতাংশ ভোটটা তাদের সঙ্গে রয়েছে, তাহলে সেটা তাদের সঙ্গে থাকবে। এটা তারা ফিক্সড ডিপোজিট বলে ধরতে পারে, ঠিক যেরকম তৃণমূল ওই 30% সংখ্যালঘু ভোটকে নিজেদের ফিক্সড ডিপোজিট বলে মনে করে। সুতরাং ওটাকে পকেটে রেখেই তিনি বাকি 5% বা যতটা এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই অঙ্কটা কষেছেন এবং বুঝিয়ে দিয়েছেন। মোহন ভাগবতের মতো প্রবীণ RSS নেতা যতই আজকাল ওই হিন্দু মুসলিম বিভাজনের বিরুদ্ধে কথা বলুন, এ রাজ্যে 2026-এর ভোটের আগে বিজেপি কড়া হিন্দুত্বের লাইনেই হাঁটবে। এবার এটাকে যদি কেউ ওই তৃণমূলের কথা অনুযায়ী বা কুণাল ঘোষের কথা অনুযায়ী ধর্মীয় মেরুকরণের রাজনীতি বলে দেখে দিতে চান, আমি নিশ্চিত শুভেন্দু অধিকারী সেটা সরাসরি মানবেন না। তার কারণ তো খুব পরিষ্কার। রাজনৈতিক নেতারা সবসময় একটা থিওরি মেনে চলেন, তারা করবেন এক আর বলবেন আর এক। এটা রাজনৈতিক নেতাদের একটা স্পেশালিটি। তাদের কাজকর্ম বা কথাবার্তা মানুষ যদি সহজ সরলভাবে ব্যাখ্যা করে ফেলে, ধরে ফেলে, তাহলে তাদের দারুণ গোঁসা হয়। বা কী হলো, আমরা প্রেডিক্টেবল হয়ে গেলাম, এটা চলবে না। রাজনৈতিক নেতারা চান যেটা করছেন সেটা কিছুতেই যেন মানুষ সহজে বুঝতে না পারে, ভোটাররা যেন সেটুকুই বোঝে যেটা তারা বোঝাচ্ছেন। ফলে তাই বুঝতেই পারছেন, নতুন বছরের শুরুতেই নিজের স্টাইলে ভোটের দামামা যেরকম শুভেন্দু অধিকারী বাজিয়েছেন, তেমনি ফিরহাদ হাকিমও নিজের স্টাইলে বাজিয়েছেন। बंगाल में तो हम 33% हैं, मगर हिंदुस्तान में भी हम सिर्फ 17% है और हमें माइनॉरिटी कम्युनिटी कहा जाता है। मगर हम अपने आप को माइनॉरिटी नहीं सोचते हैं। हम सोचते हैं अगर अल्लाह की रहमत है हमारे ऊपर, अगर तालीम हमारे साथ है, तो हम एक दिन मेजॉरिटी से भी मेजॉरिटी हो सकते हैं। I hate হিন্দু কমিউনালিজম, আই হেট ইসলামিক কমিউনালিজম। তার কারণ আমাদের ধর্মই হচ্ছে, আমাদের কর্তব্যই হচ্ছে যে আমরা অসাম্প্রদায়িক থাকবো, সেকুলার থাকবো, এবং সেকুলারিজমের মধ্যে দিয়ে আমার জন্ম সেকুলারিজমের মধ্যে দিয়ে, আর আমার মৃত্যুর দিন পর্যন্ত আমি সেকুলার সেই জন্যেই থাকবো। গত মাসে দক্ষিণ কলকাতার এক ধর্মীয় সভায় ফিরহাদ হাকিম ঠিক কী বলেছিলেন সেটা অনেকেই হয়তো ভুলে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়ে গেছিল। মাঝখানে তো অনেক কিছু হয়ে গেছে, কিন্তু সেই বক্তব্যটাকে ফের একবার প্রাসঙ্গিক করে দিলেন কে আবার এই আগের কথাগুলো যিনি বললেন, মানে মানুষের মনে পড়িয়ে দিলেন ফিরহাদ হাকিম নিজে। এবার এটা কেন করলেন পুরমন্ত্রী, বিশেষ করে তখন একটা বিতর্ক তৈরি হওয়ার পর? খুব সহজ হিসেব,
যে অঙ্কটা শুভেন্দু অধিকারীরা কষছেন সেই অঙ্কটাই তো অন্যভাবে কষছেন ফিরহাদ হাকিম। সন্দেশখালিতে যেরকম টার্গেট অডিয়েন্সকে বার্তা দিয়েছেন শুভেন্দু অধিকারীরা, ফিরহাদ হাকিম তেমনটাই নিজের টার্গেট অডিয়েন্স, নিজের টার্গেট ভোটারদের মনে করিয়ে দিয়েছেন তিনি এর আগে কি বলেছিলেন। বুঝতে পারছেন তো? শুভেন্দু অধিকারী আর ফিরহাদ হাকিম দুজনেই ম্যানেজমেন্টের ওই থিওরিটা ফলো করছেন এবং দুজনেই একই মুদ্রা, রেপিট আর ওপিট। দুজনেই নিজেদের ধারালো ভোট ব্যাংককে আরও ধারালো করছেন। একজন 70% বার্তা দিচ্ছেন আর একজন 30% বার্তা দিচ্ছেন। তাদের সব বার্তা ওই ভোটের কথা ভেবেই দেওয়া। বার্তা অবশ্য কিছু কম পড়িয়েছে নাকি, বার্তা তো আরও একটা এসছে, সেটা হচ্ছে এই ভোটারদের মধ্যে কতটা জল মিশে আছে সেইটা নিয়ে সংশয়ের বার্তা। বাংলাদেশ থেকে কত মানুষ যে এপারে ঢুকে পড়েছেন এবং নিজের ইচ্ছে মতো পরিচয়পত্র বানিয়ে এখানকার মানুষ হয়ে গেছেন, ভোটার হয়ে গেছেন, নাগরিক হয়ে গেছেন, এমনকি পঞ্চায়েত প্রধানও হয়ে গেছেন, সেটা তো আপনারা বুঝতেই পারছেন। এখন আর নতুন করে আপনাদের বোঝানোর কিছু নেই। সারাদিন তো এই শুনছেন, এই বুঝছেন, পাশের লোকটার দিকে তাকিয়ে ভাবছেন এ আবার বাংলাদেশি নয় তো। আপনাদের মনে থাকবে ওই যখন ওই তপসিয়ার ওই যখন একজন বাংলার ওই কলকাতা পুরসভার একজন কাউন্সিলরের ওপর গুলি টুলি চললো, মানে গুলি চালানোর চেষ্টা হলো আর কি, তারপর বিভিন্ন কিছু আস্তে আস্তে ফাঁস হচ্ছিল, তখন ওই তপসিয়ার পাশে বাইপাসের ধারে গুলশন কলোনি এলাকাটার খোঁজ পাওয়া গেছিল। আমরা দেখিয়েছিলাম আপনাদের, এবং তখন দেখা গেছিল যে সেখানে 2 লক্ষেরও বেশি মানুষের বাস, অথচ ওই এলাকায় ভোটার তালিকায় নাম আছে কত জোরের? মাত্র 1002 মানুষের। এবার এটা তখন প্রশ্ন আসবে যে এত মানুষ রয়েছে 2 লাখ, তার মধ্যে মাত্র 2000 ভোটার, তাহলে বাকি বিপুল সংখ্যক মানুষজন গেলেন কোথায়? তারা কোথাকার লোক? তারা ভোটার কি? এই নিয়ে তো প্রশ্ন ওঠাটা স্বাভাবিক। উত্তরটাও পাওয়া গেছে সম্প্রতি, জানেন তো, মানে একটা ইঙ্গিত পাওয়া গেছে। কেরল থেকে যে জঙ্গি শাদ রাডি গ্রেপ্তার হয়েছে, ওই গ্রেফতারির পর আমরা বুঝতে পেরেছি একটা সম্ভাবনা রয়েছে। শাদ রাডির মতো জঙ্গির যখন 2টো বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকায় নাম রয়েছে, তার রয়েছে আমাদের রাজ্যে 2টো বিধানসভায়, একটাই না, তাও তো ধরে নিতেই হবে যে এই বিষয়টা সুনির্দিষ্টভাবে এই জঙ্গি গোষ্ঠীগুলো করেছে। এটা একটা বৃহৎ প্ল্যানের অংশ। এসছে, ছড়িয়ে গেছে, বা থাকার সুবিধার জন্য কোনো এক জায়গায় থাকছে কিন্তু ভোটার তালিকায় নাম অন্য জায়গায় উঠছে, হয়তো একাধিক জায়গায় উঠছে, এবং সেই জায়গাগুলোর জনবিন্যাস বা ভোটিং প্যাটার্ন সব কিছুর উপর প্রভাব ফেলছে। আজকে এই 2টো বিষয় জানা গেছে। এক, আল কায়েদার উইং আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান জসিমউদ্দিন রহমানি নাকি এ রাজ্যে এসেছিল। জসিমউদ্দিন রহমানি, আপনাদের মনে আছে নামটা? ক্ষমতায় এসেই বেশ কিছু জঙ্গি নেতাকে জেল থেকে মুক্তি দিয়েছিলেন ইউনূস। এবার যাদের মুক্তি দিয়েছিলেন তাদের মধ্যে সবার আগে ছিল এই জসিমউদ্দিনের মতো জঙ্গি নেতার নাম। সেই জসিমউদ্দিন নাকি নভেম্বর মাসের 2য় সপ্তাহে ছিল মুর্শিদাবাদে, মানে ইউনূসের কল্যাণে জেল থেকে ছাড়া পাওয়ার পর এই জঙ্গি নেতা বাংলা সফরও করে চলে গেছে। এমন একটা সময় যখন এ বাংলা ও বাংলা সব তোলপাড় হচ্ছে, সীমান্ত সজাগ, এখানে পুলিশ সজাগ, তারপরে জঙ্গি নেতা ইচ্ছে হলো ওখানে জেল থেকে বেরোলো, এসে সীমান্ত পেরিয়ে মুর্শিদাবাদে ঘুরে চলে গেল। ভাবা যায়? মুর্শিদাবাদে ওই শাদ রাডির ভাই সাজিবুলের বাড়িতে নাকি সে ছিল, যে সাজিবুলকে গতকাল গ্রেফতার করেছে রাজ্য পুলিশের STF। সেই সাজিবুলের বাড়িতে বসে আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান নাকি ভারতের নাশকতা চালানোর বিভিন্ন প্ল্যান প্রোগ্রাম সব রেডি করছিল। মুর্শিদাবাদে বসে জসিমউদ্দিন শুধু আনসারুল্লাহর স্লিপার সেল তৈরি করছিলেন, নাকি সাদ রাডি বা সাজিবুলের যে জঙ্গি গোষ্ঠী তাদের কোনো বিশেষ কাজের দায়িত্ব বোঝাচ্ছিলেন, সেটা এখন গোয়েন্দারা খতিয়ে দেখছেন। কিন্তু এই একটা তথ্যই তো প্রমাণ করছে কীভাবে চাইলেই সীমান্ত পার করে এপার ওপার করে ফেলতে পারে এই অনুপ্রবেশকারীরা, এক্ষেত্রে জঙ্গিরা। এবার তাদের মধ্যে যারা আসছে যাচ্ছে ইচ্ছে মতো, তাদের মধ্যে কতজন জঙ্গি, তারা ঢুকছে কি করে, কার দোষে, মানে কেন্দ্র না রাজ্য, কার দোষে তারা বহাল তবিয়তে রাজ্যে ঢুকছে, মাথা গোজার ঠাঁই পাচ্ছে। দেখুন, এই সমস্ত ঝগড়া না আর করে কোনো লাভ নেই, এগুলো এখন অবান্তর।
এগুলো আমরা জেনে গেছি। ওই বললাম পাশের লোকটার দিকে তাকিয়ে এখন আপনার মাথার মধ্যে কিছুদিন আগে যেরকম মনের মধ্যে প্রশ্ন আসতো, আরে এই লোকটা টিচার, কোন সালে টিচার হয়েছিল, এ আসল না নকল, টাকা দিয়ে পেয়েছে না কিভাবে পেয়েছে। বা সাম্প্রতিককালে ওই যখন ওই মেডিকেলের বিভিন্ন পরীক্ষায় থ্রেট কালচার আর টাকা দিয়ে পাশ করার বিষয়গুলো যখন অভিযোগগুলো সামনে এসেছিল, তখনও মনের মধ্যে এই সংশয় দেখা দিয়েছিল, এই ডাক্তারকে দেখাচ্ছি ঠিক ঠিক পড়েছে নাকি ইচ্ছে মতো নেতা ধরে পাশ করে গেছে, হয়েছে তো এই সংশয়। এগুলো এখন আমরা বুঝে গেছি। ওই বললাম আমাদের মনের নাম মহাশয়, আমরা সব সইয়ে নিয়েছি। এবার একটু অন্যভাবে ভাবা দরকার, জানেন তো, কারণ এবার বিষয়টা অনেক বেশি সিরিয়াস। সেটা জাতীয় নিরাপত্তা, আমার আপনার নিরাপত্তার বিষয়। এই নিরাপত্তা কিভাবে থ্রেটের মুখে পড়ছে তার আরেকটা উদাহরণ দিই। দ্বিতীয় উদাহরণ, জাল নথিপত্র দিয়ে পাসপোর্ট বানিয়ে দেওয়ার অভিযোগে আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ভদ্রলোক, তার নাম হচ্ছে ধীরেন ঘোষ। বিরাট কেউকেটা লোক, এবারে ইতালি সব ঘুরে এসছে, দেশ বিদেশ ঘোরা। তারপর দেশে এসে একটাই কাজ করেছে, প্রথমে বাংলাদেশিদের অবৈধভাবে বাংলাদেশ থেকে এ রাজ্যে ঢুকিয়েছে, তারপর এ রাজ্যের ঠিকানা ব্যবহার করে যাবতীয় কাগজপত্র তৈরি করে দিয়েছে, নথিপত্র, পরিচয়পত্র সব হয়ে গেছে, ভারতীয় পাসপোর্ট শুদ্ধ বানিয়ে দিয়েছে। তারপর ভারতীয় সাজিয়ে সেই বাংলাদেশিদের ইউরোপ আমেরিকায় পাঠিয়েছে। পাওয়া যায়। দেখুন, ভোটার তালিকার মতো গুরুত্বপূর্ণ নথি তৈরির প্রাথমিক প্রথম ধাপটাই হচ্ছে বার্থ সার্টিফিকেট। এই বার্থ সার্টিফিকেট তৈরি করাটা যে রাজ্যে কোনো ব্যাপারই নয়, সেটা TV9 বাংলায় ফাঁস করেছে। অনলাইন বার্থ সার্টিফিকেট কিভাবে বার হয়ে যাচ্ছে ইচ্ছে মতো, সেটা আমাদের রিপোর্টাররা খুঁজে পেয়েছেন। এই ফাঁক ঠাক বলেই এই বাংলাদেশ থেকে লোকজন এনে তাদের কাগজপত্র বানিয়ে যথারীতি তাদের ভারতীয় বানিয়ে দেওয়া হচ্ছে। জাল জন্মের শংসাপত্র দিয়ে কি সহজেই মিলছে অনুপ্রবেশকারীদের জন্য পাসপোর্ট? বার্থ সার্টিফিকেট যাচাইয়ের পর পাসপোর্ট অনুমোদিত হয়। গত 2.5 বছর ধরে এই জন্ম শংসাপত্র অনলাইনের মাধ্যমে কলকাতা পুরসভা থেকে পাচ্ছেন প্রাপকরা। প্রশ্ন উঠছে, আদৌ কি এই অনলাইন বার্থ সার্টিফিকেট প্রাপ্তির প্রক্রিয়া নিরাপদ? আধার কার্ডের নম্বর জমা দিয়ে OTP ছাড়াই মোবাইল ফোনে চলে যাচ্ছে নতুন বার্থ সার্টিফিকেটের লিঙ্ক। সশরীরে যাচাইয়ের কোনো ব্যাপারই নেই। যে নথিগুলি পুরসভায় জমা পড়ছে সেগুলি সঠিক কিনা তা যাচাই নিয়েও গোয়েন্দাদের মধ্যে রয়েছে প্রশ্ন। কি বলছে কলকাতা পুরসভা? আমার মনে হয় যে এটা সিকিউর, তার কারণ পুরনো সংশয়পত্র হলে আমরা এটা দেখে নিই, ভালো করে চেক করা হয়, আর নতুনটা তো হসপিটালের থেকে ডাইরেক্ট লিঙ্ক করা হয়। এই যে প্রসেসটা যথেষ্টই অল প্রুফ একটা পদ্ধতি, এখানে তো কোনো ম্যালাফাইড ইন্টেনশন নিয়ে কারোর কিছু করার সুযোগ কিছু নেই। ভুয়ো শংসাপত্র নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। তৃণমূল সরকারকে দুষছেন CPM নেতা সুজন চক্রবর্তী। নানান চক্র চালাচ্ছেন, প্রত্যেকটি চক্র ভালো করে খুঁজে দেখলে দেখা যাবে কোথাও না কোথাও এদিক ওদিক করে কালীঘাট কি কামাক স্ট্রিট কি নবান্ন তার যোগাযোগ নেই তো। অনলাইনে লিঙ্কের মাধ্যমে প্রাপকের হাতে আসছে বার্থ সার্টিফিকেট। সাইবার বিশেষজ্ঞরা মনে করছেন সেটি সহজেই জাল করে নেওয়া সম্ভব। পিওরলি আধার কার্ডের নাম্বার দিয়ে সেই নাম্বার এবং সেখানটার যে মোবাইল নাম্বার এবং সেখানে যে OTP, এই কম্বিনেশনগুলোকে দিয়ে ভেরিফাই করেই তবে প্রসিড করা উচিত। তাহলে বোঝা যাচ্ছে নথিপত্র তৈরি করাটা কতটা সহজ, কতটা জল ভাত। জন্মের কথা শুনলেন, বার্থ সার্টিফিকেটের কথা। তো আরেকটা ঘটনা বলি, তাহলে বুঝতে পারবেন আমাদের জীবনটা কিভাবে এরকম জালিবাজির ওপর দাঁড়িয়ে আছে। মালদার হরিশ্চন্দ্রপুরে এমন একটা পরিবার রয়েছে যে পরিবারে বিভিন্ন বয়সী, বিভিন্ন সম্পর্কের মানুষজন রয়েছেন। বাবা, মা, ভাই, বোন, জ্যাঠা, জেঠি, এরকম সবাই আছেন আর কি। সবাই জীবিত, অথচ খাতায় কলমে সবাই মৃত। কারণ এই বাড়িরই এক গুণধর ছেলে সবার ডেথ সার্টিফিকেট বের করে ফেলেছে। অভিযুক্ত তুহিন তার বাবা তুষার কান্তি রায়, জ্যাঠা পীযূষ কান্তি রায় বা কাকা শিশির কান্তি রায়ের জাল ডেথ সার্টিফিকেট বার করে ফেলেছে। এবার ভাবছেন তো করে কি করেছে? কি আর করবে, যাবতীয় জমি জায়গা যা কিছু ছিল, বাবা, কাকা, জ্যাঠা সবাই মৃত, একমাত্র ওয়ারিশান সেইটা দেখিয়ে সমস্ত কিছু বেচে দিয়েছে। ভাগ্যিস হিয়ারিংয়ের সময় BLLROর ওই নজরে পড়েছিল বিষয়টা, তাই তিনি শেষ পর্যন্ত বিষয়টা আটকেছেন। আপনারা তিন ভাইয়ের নামে মৃত্যু সার্টিফিকেট ইস্যু হয়েছে, শুনেছেন?
শুনে ভিডিও বিএলআর অফিসে দেখলাম, হ্যাঁ, গিয়ে আমরা আধার কার্ড শো করে নজরে এসেছিল, হিয়ারিংয়ের সময় আমাদের নজরে এলো, আমরা তো বরদাস্ত করবো না এসব ব্যাপার, সঙ্গে সঙ্গে ক্যান্সেল করি, ব্যাপারটা ক্যান্সেল করে কর্তৃপক্ষকে জানানো হয়েছে, বিডিও সাহেব থেকে শুরু করে সমস্ত কর্তৃপক্ষকে জানানো হয়েছে ব্যাপারটা। এরকম কাজ ধরা পড়লেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে, প্রকৃত ব্যবস্থা নেওয়া হবে। জাদু দেখতাম মোড়ে মোড়ে, জিপ কেটে দিলেও কথা বলছে, সব দেখতে পাচ্ছে, চোখ বন্ধ সব দেখতে পাচ্ছে, কথা বলছে। দ্বিতীয় সেই জাদুঘর, তার বাংলায় সব কিছু হয়। যে যেখানে পারছে যার তার নামে জমি রেকর্ড করে নিয়ে জমি বিক্রি করে দিচ্ছে। ভুরি ভুরি অভিযোগ এ ধরনের ভূমি দপ্তরের রয়েছে। তার মানে কি, মানে বার্থ সার্টিফিকেট থেকে ডেথ সার্টিফিকেট যে কোনো নথি বার করাটা এরকমই জলভাত, কোনো ব্যাপারই না, বাঁয়ে হাতটা খেল। আবার এটাও বোঝা যাচ্ছে সদিচ্ছা থাকলে ওই বিএলআরের মতো এগুলো আটকানো যায়, দুটোই খুব স্পষ্ট। এবার আমি এদিকেও নই ওদিকেও নই, মধ্যেখানে রই, এটা ভেবে সরকার চলবে মাঝখান দিয়ে কিছুর দিকে না তাকিয়ে, নাকি কোনো একটা সুনির্দিষ্ট পদক্ষেপ করবে? আমাদের তার অপেক্ষায় থাকতে হবে, সময় তো এসে গেছে। দেখুন, ভোট বিন্যাস টিন্যাস এই সমস্ত ব্যাপারগুলো না রাজনীতিতে টিকে থাকার জন্য খুব ইম্পর্টেন্ট, এটা বুঝেছি, আপনারাও বুঝেছেন, ঠিক। কিন্তু যত দেরি হবে তত বেশি করে নিজেদের ভবিষ্যৎটা নিয়ে আমাদের সন্দিহান হতে হবে। আগে থাকবো তবে তো ক্ষমতায় থাকবো, আমরা থাকবো কি না, কীভাবে থাকবো, সেটা নিয়েই তো একটা বড়সড় প্রশ্নচিহ্ন উঠে যাবে। কারণ জঙ্গিরা যদি এত সহজে আমাদের জনগোষ্ঠীর মধ্যে মিশে যায়, তাহলে তো আমাদের সমাজের উন্নয়নের জন্য তারা তো আর কাজ করবে না, ডেফিনেটলি এই সমাজটা ধ্বংসের জন্যই তারা ব্যবস্থা করবে। ফলে সত্যি কথা বলতে কি জানেন, নিজেদের ভবিষ্যৎ নিয়ে নিজেদেরই চিন্তায় থাকতে হচ্ছে। অবশ্য এটাও আপনারা জানেন, রাজনীতির খাতায় কলমে আমরা সবসময়ই ভূত, মানে আমাদের মাঝে মধ্যে আবির্ভাব ঘটে ওই ভোটের সময়, আবার ভোটের পর যথারীতি প্রয়োজন ফুরিয়ে যায় আর আমরা ওই দিনের আলোয় মিলিয়ে যাই। ফলে ভূতের আবার ভবিষ্যৎ কি, এটা ভেবে নেতারা ওই ভোটের অঙ্ক কষতেই পারে, আর আমরা নিজেরা গালে হাত দিয়ে ভূতের ভবিষ্যতের কথা ভাবতে পারি।